Yo, Hey, we're from Germany. from Germany, right? Yes, sir. I am from Bangladesh. It's for YouTube? Or Yeah, for Hello. YouTube, for YouTube. What's your name on YouTube? Travel and lifestyle. We follow you. We follow you. Thank you, thank you. We're your fans now, we're your fans. Yeah, sure. So খুবই ভালো লাগছে এখানে জার্মানি all are student, right? All are student. You come for vacation? For vacation, right? Came here for vacation? It's our class trip. Oh, true. Okay. স্টুডেন্টদের একটা শিক্ষা সফর তারা এসেছে এবং আমি যে হোস্টেলে উঠেছি সেম হোস্টেলেই তারা চেক ইন করার জন্য। সো আমাকে দেখেই তারা ঘিরে ধরলো ইউটিউবার করে এবং সাথে ছবি তুললো, কথা বললাম, তাদের সাথে হয়তো আবার দেখা হবে। বাট আমার এখন প্ল্যান রয়েছে লাভেরা মিউজিয়াম এবং এখানকার কিছু জায়গা এখন দেখবো। গুগল ম্যাপের কোনো বিকল্প নাই, ভুল লোকেশনে চলে আসছি, আমাকে যেতে হবে M7-এ, আমি চলে আসছি M5-এ মেট্রোর। গতকালকে এখান থেকে M5-এ করে নেমে আমার হোস্টেলে চেক ইন করেছিলাম, কিন্তু এখন আমি যেখানে যাব সেটা হচ্ছে M7। সো M5 হলে পরে আমি তো এই M5 স্টেশনটা চিনতাম, কিন্তু এখান থেকে যেতে হবে হচ্ছে M7-এ করে, মেট্রোতে যেতে হবে। তো যাই হোক, এখান থেকে আবার 900 মিটার দেখাচ্ছে, 900 মিটার আবার হেঁটে যেতে হবে। ওয়াও, সেরকম একটা মোটর বাইক। সো এখন এখানে বাজে হচ্ছে 11:30। 11:30টায় রওনা দিলাম। হয়তোবা আমার যেতে এখান থেকে আরো আধা ঘন্টা সময় লাগবে লাভেরা মিউজিয়াম। প্যারিসের সিকিউরিটির অবস্থা অনেক জোরদার করা হয়েছে। এর আগের বার যখন এসেছি তখন এতটা সিকিউরিটির ব্যবস্থা ছিল না। এখন রাস্তাঘাটে সব জায়গায় পুলিশের সিকিউরিটি দেখা যাচ্ছে এবং গতকালকে এয়ারপোর্টে নেমেই সেটা উপলব্ধি করেছি। কারণ হচ্ছে এয়ারপোর্টের যেই আপনার ইমিগ্রেশনের যে সিস্টেম এবং ইমিগ্রেশনের যে কাউন্টার সিস্টেম সবকিছুই আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। 6 মাস আগে যেটা ছিল 6 মাসের পরে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন অনেক আধুনিক করা হয়েছে এবং ইমিগ্রেশনের যে ইগুলো ছিল, ইমিগ্রেশন অফিসারগুলো অনেক স্মুথ হয়ে গেছে। তারা পাসপোর্ট দেখেই কিন্তু শুধু সিল দিয়ে দিল, কারণ এত পরিমাণ মানুষের চাপ, সেইখানে তারা দ্রুত সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আরো ফাস্ট ব্যবস্থা করেছে। মেট্রো স্টেশন, আন্ডারপাসে যেতে হয়। তো এটা হচ্ছে টিকিট কাটার মেশিন, এখান থেকে টিকিট কেটে নিলাম 2.15 ইউরো দিয়ে। এখানে আমার যেই ভিসা কার্ড রয়েছে এই কার্ডটা দিয়ে টিকিট কাটলাম। টিকিট কেটে এই যে এখানে কিন্তু আমার টিকিটটা চলে আসছে। তো এটা দিয়ে এখন লাভেরা মিউজিয়ামের দিকে চলে যাব। একটুর জন্য ট্রেনটা মিস করলাম। যাই হোক, এখন আবার এখান থেকে ওয়েট করতে হবে 6 মিনিট ওয়েট করতে হবে। 6 মিনিট পরে আবার ট্রেন চলে আসবে। এটা হচ্ছে মেট্রো লাইন এবং সবগুলো ট্রেন স্টেশনই আন্ডারপাস, অনেক নিচে দিয়ে কিন্তু ট্রেন লাইনগুলো। তো আসলে ট্রেনে চলে জার্নি করলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় চলে যাওয়া যায়। সো চলে আসলাম প্যারিসের লাভেরা মিউজিয়ামে। মেট্রো থেকে নেমে সোজা হাঁটতে হাঁটতে এই জায়গাটাতে চলে আসলাম। এখন আমি মূল গেটে আছি। সো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন মিউজিয়াম, যেটা অন্যতম ইউরোপের মধ্যে। ফ্রান্সের অনেকগুলো মিউজিয়াম রয়েছে, তার মধ্যে লাভেরা এই মিউজিয়ামটা সবচেয়ে বিখ্যাত, জগৎ বিখ্যাত এই মিউজিয়াম, যেখানে মোনালিসার ভাস্কর্য রয়েছে। এছাড়াও পৃথিবীর অনেক দামি দামি আপনার হচ্ছে পেইন্টিং কিন্তু এখানে কিন্তু সংরক্ষিত রয়েছে। ফ্রান্সের সবচেয়ে প্রাচীন এবং ব্যস্ততম এই জাদুঘরটি এই দেশের রাজধানী প্যারিসে অবস্থিত। এছাড়াও প্যারিসের সবচেয়ে দর্শনীয় স্থানদের মধ্যে
এই লাভেরা মিউজিয়াম কিন্তু উল্লেখযোগ্য একটি নাম। এই মিউজিয়ামটি 60,000 বর্গমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। প্রাচীন সভ্যতার সেই শুরুর দিন থেকে আজকের আধুনিক সভ্যতার বর্তমান সময় পর্যন্ত ইতিহাসের শ্রেষ্ঠ নিদর্শনগুলো ধরে রাখা হয়েছে এই জাদুঘরে। আর তাই তো জগৎ বিখ্যাত সব শিল্পকর্মের আধার বলা হয় এই জাদুঘরকে। বিস্ময়কর এই জাদুঘরটি প্রতিষ্ঠার ইতিহাস বেশ সুদীর্ঘ। জাদুঘরটি প্রতিষ্ঠার সেই ক্রান্তি লগ্ন থেকে আজ পর্যন্ত এর বিভিন্ন পরিবর্তন করা হয়েছে। উল্লেখযোগ্য দৃষ্টান্তস্বরূপ সামনে যেই পিরামিড আকৃত যেই অংশটা দেখতে পাচ্ছেন, এটা পুনরায় তৈরি করা হয়েছে। যেটা পূর্বে ছিল হচ্ছে এরকম, কিন্তু পরবর্তীতে এটা নতুন স্ট্রাকচার তৈরি করে একটা পিরামিডের আকৃতি দেওয়া হয় এবং এই পিরামিডের নিচেই কিন্তু মূল জাদুঘরটি অবস্থিত। 1202 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজা ফিলিপস আগস্টের অধীনে সিন নদীর তীরে কিন্তু প্রাচীন এই নগরী আপনার স্থাপিত হয়। এছাড়াও 1546 খ্রিস্টাব্দের পর থেকে জাদুঘরটি ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সীয় রাজকীয় বাসভবন হিসেবে কিন্তু এটা ব্যবহৃত হয়ে আসছিল। পরবর্তীতে প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে প্রাসাদটিতে রাজবংশের বসবাসের পর 1682 সালে ফ্রান্সের রাজা 16 লুই ও তার পরবর্তী বাসভবন ও লুভের প্রাসাদ ত্যাগ করে তার বাসভবনকে ভেসাইয়ের প্রাসাদে রূপান্তরিত করে আর লুভের প্রাসাদকে রাজকীয় সংরক্ষণশালার প্রদর্শনাগার হিসাবে প্রতিষ্ঠিত করেন। এছাড়াও রয়েছে আরও অনেক বেশি ইতিহাস। আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা এর ইতিহাস সম্বন্ধে জেনে নিতে পারেন। আমি মূলত এত বেশি স্টাডি করে এখানে আসি নাই। অনেকেই ভিডিও করে থাকে বিভিন্ন স্টাডি করে, আমি আসলে তড়িৎ গড়িত করেই এই জায়গাটাতে চলে আসলাম এবং কিছু বিষয় একটু দেখে নিলাম ভিডিও করার জন্য। আমি আসলে এখানে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে আপনাদের সাথে শেয়ার করছি যে এই মিউজিয়ামে এর আগেও আমি একবার এসেছিলাম, কিন্তু এবার আমার দ্বিতীয়বার আসা। দেখা যাক এর ভিতরে প্রবেশ করার সিস্টেম কি এবং প্রবেশ করার জন্য টিকিটের মূল্য কেমন। বাহিরে রয়েছে প্রচুর পরিমাণে মানুষ, তার কারণ হচ্ছে প্যারিসে এখন চলছে অলিম্পিক গেমসের সিজন, যেই কারণে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে এসেছে এবং এই জুলাইয়ের আপনার হচ্ছে 26 তারিখে কিন্তু অলিম্পিক গেমস শুরু হবে, যে কারণে পুরো ইউরোপ জুড়েই ফ্রান্সের প্যারিস জুড়েই কিন্তু প্রচুর মানুষের সমাগ্রহ দেখা যাচ্ছে। এখানে মূলত আসার জন্য আগে থেকে টিকিট অনলাইনে পারচেজ করে আসতে হবে। তো টিকিট পারচেজ করার জন্য এখানে ওয়েবসাইট রয়েছে, সো দেখা যাক। কেননা উইদাউট টিকিট এবং রিজার্ভেশনে ছাড়া ভিতরে প্রবেশ করা যাবে না। আর আপনারা তো লাইন দেখতেই পারতেছেন কি বিশাল বড় লাইন। সো তারপরেও আমি এখন দেখি চেষ্টা করি অনলাইনে টিকিট কেনা যায় কিনা। অনলাইনে টিকিট পারচেজ যদি করতে পারি এবং সময় যদি হয় তাহলে পরে আমি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। হ্যাঁ, যে বিশাল লাইন আর এত মানুষ আসলে এখানে এসেছে আজকে, এখানে এসে আসলে খুবই অবাক হয়ে গেলাম। যদিও আমি কোনো উইদাউট প্ল্যানিং করা ছাড়াই চলে এসেছি। প্ল্যানিং করা ছাড়াই চলে আসার কারণ হচ্ছে গতকাল রাতে তো টায়ার্ড ছিলাম, আমি হোস্টেলে রেস্ট নিয়েছি। সো সকালে ভাবলাম বাই স্পটে টিকিট নিব। সো টিকিট এখানে বাই স্পটে সেল করে না, এখানে অনলাইনে টিকিট পারচেজ করতে হয়। তো অনলাইনে আমি একটু চেক করে দেখি কি অবস্থা। সো অনলাইনে অনেক চেষ্টা করেও টিকিট করতে পারলাম না। আর এখান থেকে আমার মোবাইলের নেটওয়ার্কও তেমন কোনো কাজ করছে না ভালো। তো হোটেলে যে আবার চেক করে দেখব, যদি পারচেজ করতে পারি তাহলে আগামীকালকে আবার আসার ইচ্ছা আছে। এখানে সামনে যে উঁচু উঁচু জায়গা ফুল করে দেওয়া রয়েছে, এখানে দাঁড়িয়ে মূলত ছবিগুলো তোলা হয়। এখান থেকে ছবিগুলো খুব সুন্দর আসে। সো আশেপাশে প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে ছবি তুলতেছে। সো একদিনের যদি আপনারা ট্রাভেল প্ল্যান করেন, একদিনে ফ্রান্সে এসে আপনারা সারাদিন ডে লং ঘুরতে চান, তাহলে কিন্তু ফ্রান্সের যেই আপনার দর্শনীয় স্থান রয়েছে এগুলোর মধ্যে কিন্তু অন্যতম লাভেরা মিউজিয়াম, আপনারা এখানে আসতে পারেন এবং এর পাশেই কিন্তু আপনার আইফেল টাওয়ার রয়েছে। সো আপনারা চাইলে এখানে ট্রেনে করে আপনারা চলে যেতে পারবেন। মাত্র 2.15 2 ইউরো কিন্তু এখানে খরচ হয়।
এটাতে করে আপনারা যেতে পারবেন। সকালবেলা যদি আপনারা বের হয়ে যান সকালে 9টার মধ্যে আপনারা লাভেরা মিউজিয়ামে আসতে পারেন। এখানে অবশ্যই আপনাকে রিজার্ভেশন করতে হবে, আগের থেকে আপনাকে টিকিট রিজার্ভ করে দেন আপনার এখানে আসতে হবে। এটা আগে ছিল না, এটা বর্তমানে এই প্যারিসের অলিম্পিক গেমসের জন্যই কিন্তু রিকোয়ার্ড করেছে 1 জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এটা রিকোয়ার্ড যে আপনাকে রিজার্ভেশন নিয়ে আসতে হবে, অনলাইনে টিকিট পারচেজ করে রিজার্ভেশন করে দেন আপনারা এখানে আসবেন। আর এর পরবর্তীতে আপনারা আইফেল টাওয়ারে যেতে পারেন। আইফেল টাওয়ারেও আপনার হচ্ছে যাওয়ার জন্য টিকিট প্রয়োজন। আপনারা যদি উপরে আইফেল টাওয়ারের উপরে উঠতে চান সেখানেও কিন্তু টিকিট প্রয়োজন রয়েছে। তার পরবর্তীতে আরও কয়েকটা দর্শনীয় জায়গা রয়েছে, এর মধ্যে রয়েছে বাসলিকা, তার পরবর্তীতে আপনার প্যালেস রয়েছে, ফ্রান্সের প্যারিস গেট রয়েছে। এই সমস্ত জায়গা কিন্তু একদিনের মধ্যেই কভার করা সম্ভব। আপনারা যদি সকাল সকাল বের হয়ে যান তাহলে কিন্তু এই 4-5টা জায়গা কিন্তু একই দিনে আপনারা ঘুরতে পারেন। আর একদিনের জন্য ঘোরার বাজেট হিসাবে সর্বোচ্চ 100 ইউরো যদি আপনারা বাজেট করেন, আর যদি আপনারা নিজেরা যদি চেষ্টা করে লোকেশন ফলো করে ট্রেন লাইনগুলো অথবা বাস যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ জায়গায় কিন্তু ঘুরে আসতে পারবেন।